প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচএসসি 2024 পরীক্ষার পূর্ব প্রস্তুতি হিসেবে ফিজিক্স ফার্স্ট এবং সেকেন্ড পেপারের বিভিন্ন বোর্ড পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে আমি এই ভিডিও লেকচারগুলো করছি। তোমরা যারা সোনাগাজী সরকারি কলেজ থেকে পরীক্ষা দিচ্ছ, তোমাদের এই সোনাগাজী সরকারি কলেজ ফেনীর যে পাবলিক গ্রুপ আছে, এখানে যেহেতু আমি আপলোড করব, তোমরা এখান থেকে এগুলো দেখতে পারবা, তোমাদের বেশ কাজে আসবে। পাশাপাশি যারা এবার নিউ সেকেন্ড ইয়ারে উঠেছো, তোমাদেরও কাজে আসবে, এবং যারা এসএসসি পরীক্ষা দিয়ে এবার ফার্স্ট ইয়ারে ভর্তি হবে, তোমরাও এই ভিডিওগুলো বেশ মানে তোমাদের উপকারে আসবে আর কি এগুলো। তা আশা করি যে তোমরা যারা এই ভিডিওগুলো দেখবে, তোমরা অবশ্যই তোমাদের পরিচিত বন্ধু বান্ধবদের সাথে এগুলো শেয়ার করে দিবে, যাতে তারাও উপকৃত হয়। আমি এই ফিজিক্স পরীক্ষার আগ পর্যন্ত চেষ্টা করব যে গুরুত্বপূর্ণ যে কটা ভিডিও লেকচার আপলোড করা যায়। হয়তো সব করতে পারবো না, কিন্তু গুরুত্বপূর্ণ আমি চেষ্টা করব যে অ্যাটলিস্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো যাতে কভার হয়, সেই চেষ্টাটা আমার থাকবে। ওকে, তা তোমরা অবশ্যই ক্লাসগুলো করবে। তোমাদের জন্য এই ভিডিওতে আমি ঢাকা বোর্ড 2023-এর একটা প্রশ্ন সিলেক্ট করেছি, এই ফিজিক্স ফার্স্ট পেপার থেকে আর কি। তো ফিজিক্স ফার্স্ট পেপারে বিশেষ করে ধরো যে ভেক্টর, নিউটনীয় বলবিদ্যা, কাজ শক্তি ক্ষমতা, মহাকর্ষ বিকর্ষ, পদার্থের গাঠনিক ধর্ম, পর্যাবৃত্তিক গতি, আর হচ্ছে আদর্শ গ্যাস, এই চ্যাপ্টারগুলোর মধ্যে কুমিল্লা বোর্ড যেহেতু আমার মানে সোনাগাজী সরকারি কলেজ যেহেতু কুমিল্লা বোর্ডের অধীনে পড়েছে, তো কুমিল্লা বোর্ডে কিন্তু গতবার কাজ শক্তি ক্ষমতার কুয়া এবং কুয়ার গভীরতা বা পানি উত্তোলন সংক্রান্ত এই ধরনের প্রশ্ন আসেনি। তা যার কারণে এই বছর আসার সম্ভাবনা খুবই বেশি। তা ওরকমই একটা ইজি টপিক আমি সিলেক্ট করেছি প্রথমেই, কিন্তু অনেকেই এটার বিশেষ করে কুয়ার বিভিন্ন উচ্চতার পানির গড় উচ্চতা বা ভরকেন্দ্রের সরণ নির্ণয় করতে গিয়ে ঝামেলায় পড়ো। তা আমার প্রথম লেকচারটা বা প্রথম যে প্রশ্নটা আমরা সমাধান করব, এটা কাজ শক্তি ক্ষমতার কুয়ার পানি শূন্য করা সংক্রান্ত। তো প্রশ্নটা আমি একটু শেয়ার করতেছি স্ক্রিনে, তোমরা একটু দেখো। এটা ঢাকা বোর্ড আমার কাছে যে প্রশ্নটা ছিল, এটা 3 নম্বর প্রশ্নটা আর কি। একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 15 মিটার, ব্যাসার্ধ 1 মিটার। কুয়াটি পানি শূন্য করার জন্য 6 হর্স পাওয়ারের একটি পাম্প লাগানো হলো। অর্ধেক পানি ওঠানোর পর পাম্পটি নষ্ট হয়ে গেল। বাকি পানি তোলার জন্য একই ক্ষমতা সম্পন্ন আরো একটি পাম্প লাগানো হলো। তা এখানে যে 4টা প্রশ্ন আছে, আমরা একে একে সমাধান করব। তোমরা একটু খাতা কলম সামনে রাখো, অথবা স্ক্রিনশট নিয়ে প্রশ্নটা রেখে দাও যাদের কাছে টেস্ট পেপার নেই বা প্রশ্নটা নেই। তো এখানে আমি একটু উদ্দীপকটা নিয়ে একটু বলি। একটা পানিপূর্ণ কুয়ার গভীরতা এবং ব্যাসার্ধ দেয়া আছে। যদি গভীরতা দেয়া আছে, ব্যাসার্ধ দেয়া আছে, ব্যাসার্ধ যেহেতু দেয়া আছে, তার মানে আমাকে বুঝে নিতে হবে যে এটার শেপটা, কুয়ার শেপ তো আয়তাকার, চৌবাচ্চা হতে পারে, সিলিন্ডার আকৃতির কুয়া হতে পারে। তো যেহেতু গভীরতার ব্যাসার্ধ দেওয়া আছে, আমাকে বুঝে নিতে হবে এটা সিলিন্ডার আকৃতির কুয়া। সাথে একটা পাম্পের ক্ষমতা দেওয়া আছে। অর্ধেক পানি একটা পাম্প দিয়ে তুলছে, নষ্ট হয়ে যাওয়ার পর ওই একই ক্ষমতার আরেকটা পাম্প দিয়ে বাকি অর্ধেক পানি তুলছে। এই হচ্ছে হিসাব আর কি। তা প্রথম যে প্রশ্নটা জড়তার ভ্রামক, এবং হচ্ছে সেকেন্ড যে প্রশ্ন গতিশক্তির সাথে ভরবেগের লেখচিত্র, এই দুইটা প্রশ্নের সাথে কিন্তু উদ্দীপকের কোনো যোগাযোগ নেই বা সংযোগ নেই। তো এই দুটো প্রশ্ন আমি আলাদা শুরুতে সলভ করে দিচ্ছি, তারপরে হচ্ছে আমি আমাদের মূল প্রশ্ন যে গ এবং ঘতে যাব। তো তোমরা জড়তার ভ্রামক এবং বস্তুর গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্কের যে লেখচিত্র ক এবং খ নম্বর প্রশ্ন আমি প্রথমে সমাধান করব। তোমরা একটু খাতা কলমে, আমি বোর্ডে দেখাচ্ছি, তোমরা একটু খাতা কলম নিয়ে খাতার মধ্যে একটু লিখে নিবা অবশ্যই। আচ্ছা, প্রথমে এই জড়তার ভ্রামক। তা জড়তার ভ্রামক, এটা বোর্ডের সংজ্ঞাটা বোর্ডে লিখবো না, আমি সহজ ভাষায় বলবো, তোমরা এটা নিজেদের মতো করে লিখে নিতে পারবা। জড়তার ভ্রামক, কৌণিক গতি বা ঘূর্ণন গতি পড়তে গেলেই এই জড়তার ভ্রামক টার্মটা আসে। কোনো একটা বস্তু রৈখিক গতিতে যাচ্ছে আর যে কোনো একটা ডিরেকশনে যাচ্ছে, তখন কিন্তু এই জড়তার ভ্রামকের ব্যাপার স্যাপার আসবে না। তুমি যখন ঘুরাইতে যাবা, খেয়াল করে দেখো, একটা তোমার কাছে একটা সুতা আছে, সুতার মাথায় একটা পাথর আছে, ওই সুতার মাথায় পাথর বেঁধে ঘোরাবা। তা পাথরটাকে একদিকে টেনে নিতে গেলে যেই পরিমাণ জড়তা কাজ করে, ঘোরাইতে গেলে কিন্তু একই পরিমাণ জড়তা না, ভিন্ন। আবার ঘোরানোর ক্ষেত্রে যদি একটু জোরে ঘোরাও, তাহলে একরকম না, জোরে মানে ধীরে বা জোরে ঘোরানো হিসাব না। যদি বস্তুটা ছোট হয় বা বড় হয়, সেক্ষেত্রে জড়তার হিসাব নিকাশ কম বেশি হয়। আবার যে রশি দিয়ে ঘোরাচ্ছ, সেই রশিটার দৈর্ঘ্যটা যদি লম্বা হয়, তাহলে ঘোরানো কষ্ট, কিন্তু রশির দৈর্ঘ্যটা ছোট হলে ঘোরানো কষ্ট, মানে ইজি আর কি, বা সহজ।
তো এই যে ঘোরানোর ক্ষেত্রে জড়তা, এই ঘোরানোর ক্ষেত্রে জড়তার পরিমাপটাই হচ্ছে জড়তার ভ্রামক। যেটা তোমরা মিল পাবো হচ্ছে রৈখিক গতির ক্ষেত্রে ভরের সাথে। তোমরা হয়তো ভরের সঙ্গে এরকম পড়ছো যে বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণই হলো ভর, কিন্তু ওটা কেমিস্ট্রি পরিমাণগত রসায়ন পড়তেছি, তখন এই ধরনের সংজ্ঞা আমরা পড়বো। ফিজিক্সের এই নিউটনি বলবিদ্যা বা এখানে এসে আমরা জড়তার ভ্রামকটা পড়তে হবে এইভাবে যে ভর এবং জড়তার ভ্রামক একই জাতীয় রাশি। রৈখিক গতির ক্ষেত্রে অর্থাৎ যে কোনো একদিকে টানার ক্ষেত্রে যে জড়তা কাজ করবে এটা হচ্ছে ভর, কিন্তু ঘোরাইতে গেলে যে জড়তাটা কাজ করবে ঘোরাইতে গেলে সেটা তো কৌণিক গতি জড়তা। তা রৈখিক গতির ক্ষেত্রে যেটাকে ভর বলবো, কৌণিক গতির ক্ষেত্রে সেটা ভরের সমতুল্যই কিছু একটা হবে, সেটাই হচ্ছে জড়তার ভ্রামক। তার মানে বস্তুর ঘূর্ণন গতি জড়তার পরিমাপই হলো জড়তার ভ্রামক। ঘুরাইতে গেলে যে জড়তা কাজ করবে ওই জড়তার পরিমাপই হচ্ছে কৌণিক গতির ক্ষেত্রে ভরের সমতুল্য রাশি, মানে জড়তার ভ্রামক। তার মানে তুমি পরীক্ষার হলে লিখবা কি, বস্তুর ঘূর্ণন গতি জড়তার পরিমাপই হলো ভর। কিন্তু বইয়ের মধ্যে দেখবা সংজ্ঞাটা একটু ভিন্নভাবে লিখছে। বইয়ের মধ্যে সংজ্ঞাটা লিখছে এইভাবে যে একটা বৃত্তাকার পথে একটা বস্তুকে ঘোরাচ্ছ তুমি, মনে করো একটা কেন্দ্রের সাথে এই আর দৈর্ঘ্যের একটা রশির সাহায্যে একটা বস্তুকে ঘোরাচ্ছ এই পথে। তো এই ক্ষেত্রে জড়তার ভ্রামকের হিসাবটা হচ্ছে এরকম যে জড়তার ভ্রামককে আমরা আই দ্বারা প্রকাশ করি। এই বস্তুর ভর বেশি বা কম হলে ঘোরানোর ক্ষেত্রে জড়তাটা কম হবে বা বেশি হবে। রশির দৈর্ঘ্য বেড়ে গেলে জড়তা বেশি, রশির দৈর্ঘ্য কমে গেলে জড়তা কম। তার মানে শুধু ভরের উপর ঘূর্ণন গতি জড়তাটা নির্ভর করে না, ওই ঘূর্ণন অক্ষ বা যেই বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে ওইটা থেকে বস্তুর দূরত্ব, মানে ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব বা ব্যাসার্ধ যেটাকে বলতেছি, এটার উপরও নির্ভর করে। যার কারণে আই এর ফর্মুলা তোমরা দেখছো mr²। তাই জন্য বইয়ের মধ্যে সংজ্ঞা দিচ্ছে এরকম যে ঘূর্ণনরত বস্তুর ভর এবং ঘূর্ণন অক্ষ থেকে বস্তুর দূরত্বের বর্গের গুণফলই হলো জড়তার ভ্রামক। অর্থাৎ এই জিনিসটাকে ওরা বাংলা কথায় বলছে, তো এত কষ্ট করে বলার কোনো দরকার নাই। তুমি লিখে দিবা যে বস্তুর ঘূর্ণন গতি জড়তার, অর্থাৎ ঘোরানোর ক্ষেত্রে বা কৌণিক গতির ক্ষেত্রে কিংবা ঘূর্ণন গতির ক্ষেত্রে বস্তুর জড়তার পরিমাপই হলো জড়তার ভ্রামক। পাশের চিত্রটা এঁকে দিবা, ইকুয়েশন লিখে দিবা। কষ্ট করে এই ভর ইনটু দূরত্বের স্কয়ার, ঘূর্ণন অক্ষ, ঘূর্ণনরত বস্তু, এরকম কঠিন কঠিন ওয়ার্ড বলতে গিয়ে তোমরা উলটপালট করে ফেলো। কারণ অনেকেরই সমস্যা আছে বাংলা সেন্টেন্সই তোমরা লিখতে পারো না, সেন্টেন্স লিখতে গেলে ভুল করো। একটা পূর্ণ বাক্য যদি ঠিকঠাক লিখতে না পারো তাহলে অত কঠিন বাক্য লেখার কি দরকার। তার চেয়ে এভাবে লিখবা যে কোনো বস্তুকে ঘোরাতে গেলে যে জড়তা কাজ করে তাই হলো জড়তার ভ্রামক। পাশে এই চিত্র দিয়ে দিব, বস্তুর ভর আর এম এবং আর ব্যাসার্ধ এটা লিখে দিব এবং পাশে সূত্রটা লিখে দিব, জড়তার ভ্রামক আই সমান mr²। এই হচ্ছে সংজ্ঞা শেষ, 1 মার্ক। ঘোরানোর ক্ষেত্রে জড়তা, চিত্র I = mr²। ওকে, তা তোমরা যারা এটা জানতা না বা তোমাদের মনে নাই তোমরা একটু লিখে নাও। এবার আমি বলবো যে আমাদের সেকেন্ড যে প্রশ্নটা ছিল একটু খেয়াল করো। কোন বস্তুর গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্কের লেখচিত্র ব্যাখ্যা করো। বস্তুর গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্কের লেখচিত্র। তাহলে তোমাদের সাথে সাথে তোমরা একটু মাথায় আনবা যে বস্তুর গতিশক্তির তাহলে সমীকরণ কি। বস্তুর গতিশক্তি, তো এখানে কোন গতিশক্তি কিছু বলে নাই, আমরা বুঝে নিতে হবে এখানে রৈখিক গতিশক্তি। কৌণিক গতিশক্তি হলে বলে দিত যে বস্তুর কৌণিক গতিশক্তির সাথে কৌণিক ভরবেগের সম্পর্ক, ওরকম বলতো। যেহেতু গতিশক্তি ভরবেগ বলছে, সামনে কিছু কৌণিক না রৈখিক কিছু উল্লেখ করে নাই, অবশ্যই ধরে নিতে হবে রৈখিক গতিশক্তি। রৈখিক গতিশক্তি আমরা দুই ভাবে হিসাব করি, হাফ এম ভি স্কয়ার, অর্থাৎ বস্তুর ভরটা জানা লাগবে, বস্তু কত বেগে চলতেছে, অর্থাৎ বস্তুর ভর এবং তার বেগের স্কয়ার, হাফ এম ভি স্কয়ার, এটা সবাই জানো। কিন্তু এটাকে যদি আমরা ভর বেগের মাধ্যমে প্রকাশ করি, ভর বেগ পি আমরা হিসাব করি, বস্তুর ভর আর বেগ, ভরবেগকে পি দ্বারা আমরা প্রকাশ করি, অর্থাৎ মোমেন্টাম পি ইকুয়াল হচ্ছে এমভি। তা এখানে যদি আমি এমভি আনতে যাই অথবা এই এম এর ভ্যালুটা ভি এর ভ্যালুটা যদি এখান থেকে বসে দিই, তাহলে দেখবা যে তোমরা পাবো হচ্ছে পি স্কয়ার বাই টুয়াইস এম। অর্থাৎ গতিশক্তির সমীকরণ আমরা এই দুইটা ব্যবহার করি। যখন ভর স্থির তখন বেগের বর্গের সমানুপাতিক, কিন্তু যখন এই সম্পর্ক ব্যবহার করব তখন ভর স্থির থাকা অবস্থায় গতিশক্তি ভর বেগের বর্গের সমানুপাতিক, অর্থাৎ EK is proportional to P স্কয়ার যখন m ধ্রুব। এই হচ্ছে মূলত সম্পর্ক। তা আমাকে বলছে এটার
এই গতিশক্তির সঙ্গে ভরবেগের লেখচিত্র। তাহলে গতিশক্তি বনাম ভরবেগ, আমি যদি ওয়াই অক্ষে দিলাম গতিশক্তি, এক্স অক্ষে দিলাম ভরবেগ, তাহলে তুমি এটার সাথে কম্পেয়ার করো। ওয়াই অক্ষে যেটাকে রাখি সেটাকে আমরা লিখি ওয়াই, আর এক্স অক্ষে যেটাকে রাখি সেটাকে যদি এক্স লিখি তাহলে ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স স্কয়ার, এরকম সমীকরণ এসে পড়ছে। অথবা এটাকে লিখলে ওয়াই ইকুয়াল টু কে এক্স স্কয়ার, বা ধ্রুবক 1 যাই ধরি। তো এটা কিসের সমীকরণ? তোমরা যদি ম্যাথে কোনিক্স মানে কোনিক্সের ওই পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত ওগুলা পড়ে থাকো, তাহলে তোমরা দেখেই বুঝতে পারবে যে এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। পরাবৃত্ত বলতে এরকম 4 ধরনের পরাবৃত্ত আছে। যদি এই পরাবৃত্তটা হয় এটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4x, তার উল্টাটা যদি নেগেটিভ সাইডে হয় তাহলে y স্কয়ার ইকুয়াল টু -4x। উপরের দিকে যদি পরাবৃত্তটা হয় তাহলে y স্কয়ার x, তখন আবার x স্কয়ার ইকুয়াল টু 4ay, আর নিচেরটা হলে x স্কয়ার ইকুয়াল টু -4ay। এই পরাবৃত্তের 4 ধরনের পরাবৃত্তের সমীকরণ সম্পর্কে সবসময় মাথায় রাখা লাগবে। তাছাড়া এই বর্গের সমানুপাতিক টাইপের প্রশ্ন বা সামনে যদি একটা মাইনাসও থাকে, এই গ্রাফগুলো তোমরা বুঝবে না বা আঁকতে পারবে না পরীক্ষা হলে দ্রুত। তো এই 4টা মনে রাখলে সুবিধা হয় কি, দেখো যে তাহলে এটা কার সাথে মিলতেছে, এক পাশে এক্স স্কয়ার, অন্য পাশে ওয়াই। তা কে এর ভ্যালু, 4 এর ভ্যালু, ওগুলো তো কনস্ট্যান্ট, ওগুলো যাই থাকুক এটা সমস্যা না। অর্থাৎ আমি মনে রাখবো যে এক পাশে এক্স স্কয়ার, অন্য পাশে ওয়াই, দুইটাই পজিটিভ। তার মানে এই যে গ্রাফটা এটার সাথে মিলতেছে। তাহলে এই যে গ্রাফটা এরকম হওয়ার কথা, এরকম হওয়ার কথা, কিন্তু ভরবেগ তো আমরা নেগেটিভ হিসাব করতেছি না। ভরবেগ আমরা যে দিকে যাচ্ছে বেগের দিকটা যদি আমরা পজিটিভ ধরি তাহলে ওই যা শুধু পজিটিভ পাশটুকু, অর্থাৎ টোটালটা না কি শুধু পজিটিভটুকু আঁকবো। তার জন্য এই গ্রাফটা আপনি হচ্ছে এটা হলো গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্কের লেখচিত্র। তো তোমরা একটু খাতায় এঁকে নাও। এটা কিসের মতো মিলতেছে? এদিকে y, এদিকে x, তাহলে এই গ্রাফটা হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু 4ay। তা আমাদের x বরাবর হচ্ছে ভরবেগ, ভরবেগের উপর স্কয়ার, তার মানে যে এটার সাথে মিলতেছে, তার মানে যে এটা আমরা নেগেটিভ আঁকি নাই, শুধু পজিটিভ টুকু আঁকছি। তো পজিটিভ টুকুটা লিখলাম। তো এটা গেল আমাদের সেকেন্ড প্রশ্নের সমাধান। তো একটু স্ক্রিনশট নিয়ে নাও কিংবা পারলে খাতায় লিখে নাও, আমরা পরের প্রশ্নে যাই। পরীক্ষার হলে একটা কাজ করবা, সম্পর্কটাকে লিখবে, যে লিখবে যে আমরা জানি গতিশক্তির সঙ্গে ভরবেগের সম্পর্ক হচ্ছে ই কে সমান পি স্কয়ার বাই 2m। পরের লাইনে লিখবা তাহলে ই কে ইজ প্রপোর্শনাল টু পি স্কয়ার যখন m ধ্রুব। তাহলে পরে এই সাথে সাথে এই গ্রাফটাকে দিবে। এই জিনিসগুলো কিছু দেখানো লাগবে না, এগুলো কিছু না, এগুলো টিচার বোঝে। টিচারকে এত কিছু বোঝানো লাগবে না। তুমি লিখবা আমরা জানি এইটা, তার মানে পরের লাইনে এইটা যখন ভর ধ্রুব, তার মানে লেখচিত্র হচ্ছে এটা, শেষ। কোনো বাংলা কথা লেখার, কারণ বাংলা কথা লিখতে গিয়ে তোমরা ওই বাক্য ভুল করো, শব্দ ভুল করো, দরকার কি এত কথা লেখা? মূল যতটুকু এতটুকু বলতে গিয়ে হবে। ওকে, এবার আমরা তাহলে পরের প্রশ্নে আসি। উদ্দীপকটা আরেকবার খেয়াল করি। কুয়ার গভীরতা 15 মিটার, ব্যাসার্ধ 1 মিটার। তার মানে সিলিন্ডার আকৃতির কুয়া, যার গভীরতা আর ব্যাসার্ধ দেয়া আছে। একটা মোটরের সাহায্যে আমরা এই সেখান থেকে পানিপূর্ণ কুয়া থেকে পানি তুলবো। সে মোটরের ক্ষমতাটা দেওয়া আছে 6 হর্স পাওয়ার। অর্ধেক পানি তোলার পর পাম্প নষ্ট হয়ে গেছে, বাকি অর্ধেক একই ক্ষমতার আরেকটা পাম্প ব্যবহার করছে। ওকে, তাহলে আমরা এটা সমাধান করি। তা প্রথমে আমি কুয়া আঁকি। কুয়া যেহেতু সিলিন্ডার আকৃতির, তাহলে একটা কুয়া আঁকলাম। এই হলো আমাদের কুয়া, তার গভীরতা 15 মিটার। আর সিলিন্ডারের তো উপরে একটা বৃত্তাকার তল, নিচে একটা বৃত্তাকার তল। এই বৃত্তাকার তলের ব্যাসার্ধটাকে আমরা সিলিন্ডারের ব্যাসার্ধ ধরি, আর এটা দেয়া আছে হচ্ছে আমাদের কত, 1 মিটার। এটা দেয়া ছিল 1 মিটার। আমাদের প্রথম কন্ডিশন ছিল পানি পূর্ণ। পানি পূর্ণ থেকে আমি নিয়ে আসবো কিসে, অর্ধপূর্ণ অবস্থায় নিয়ে আসবো। অর্থাৎ এই অবস্থা থেকে এখানে যাব। পরে আমার টার্গেট হচ্ছে সেকেন্ড পাম্প দিয়ে, এটা হচ্ছে ফার্স্ট পাম্প ইউজ করে আমরা এটা করব। পরে হয়ে গেছে কি, নষ্ট হয়ে গেছে ওই পাম্প, তাহলে বাকি পাম্প দিয়ে আমরা হচ্ছে যে পরের পাম্প দিয়ে আমরা বাকি কাজটা করব। যে এরপরে আমরা একবারে পুরোপুরি পানি শূন্য করে ফেলবো। মানে এই ছিল পানি পূর্ণ, এটা আসলো অর্ধপূর্ণ,
আর এখানে চলে আসলে হচ্ছে পানি শূন্য। এখন আমাদের উদ্দীপকে কি এই যে গভীরতার ব্যাসার্ধ দেওয়া ছিল, তা গভীরতাকে আমরা সাধারণত এল ধরি, তার মানে আমি লিখতেছি দেওয়া আছে কুয়ার গভীরতা, বাংলায় লিখলাম না, L equal to 15 মিটার, কুয়ার ব্যাসার্ধ R equal to 1 মিটার, পাম্পের ক্ষমতা। তো এখানে একটু বোঝার বিষয় যে কোনো কর্মদক্ষতা বা দক্ষতা দেয় নাই, তার মানে আমরা ধরে নিব এটা 100% দক্ষ একটা যন্ত্র। যদি কর্মদক্ষতা দেয়া থাকতো তাহলে 100% দক্ষতা না, ওখান থেকে ওই দক্ষতা যদি 60% হয় তাহলে ওই 6 হর্স পাওয়ারের 60% বা যত পাওয়ার মানে ক্ষমতা দেয়া থাকবে সেটার 60% বের করে নিতে হবে, আউটপুট ক্ষমতা আর কি। তো যাই হোক, এখানে ইনপুট আউটপুট না, একবার এই ক্ষমতা 100% ক্ষমতা যেহেতু ধরতেছি, P equal to 6 হর্স পাওয়ার, কিন্তু হর্স পাওয়ার তো আর এসআই একক না, 6 into 7 46 ওয়াট, কারণ 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট। ক্ষমতার এসআই একক বা আন্তর্জাতিক একক হচ্ছে ওয়াট, ক্যাপিটাল ডব্লিউ, কিন্তু ব্যবহারিক একক হচ্ছে হর্স পাওয়ার। এখন মোটর, মোটর আমরা কোন জায়গায় রাখবো? তো এই কুয়ার একবার উপরের প্রান্তে এই জায়গায় মোটর থাকবে, মোটর থেকে পাইপ লাগানো থাকবে, পাইপ একবারে নিচ পর্যন্ত থাকতে হবে, তাহলে হচ্ছে যে কি একবারে পুরোটুকু পানি শূন্য করতে পারবে, তাছাড়া পানি শূন্য করতে পারবে না। তো এখানে তোমরা ঝামেলায় পড়ো কোথায়? ঝামেলা তো খুবই সহজ, কারণ এই ক্ষমতার অঙ্কের যতগুলো আছে, ক্ষমতার সূত্রে হচ্ছে কি একক সময়ে কাজ, অর্থাৎ একক সময়ে কতটুকু কাজ করতেছে। কাজ মানে কি পানি উপরে তুলতেছে, উপরে ওঠা নামানোর ক্ষেত্রে কাজের হিসাব হচ্ছে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। তাহলে অভিকর্ষ বল মানে বস্তুর ওজন mg, আর উলম্ব দিকে কতটুকু সরণ হচ্ছে সেই সরণ হচ্ছে h। এর জন্য ওই পানি ওঠানো নামানোর ক্ষেত্রে সবসময় আমরা এই mg সূত্রটাই ব্যবহার করি। তাহলে নিচে mg/t। আমার বের করা লাগবে সময় t1, তাহলে এই ফর্মুলা ব্যবহার করব। এখানে একটু হিসাব আছে, তোমরা ভুলটা করো কোথায়? ভুলটা করো কোথায় যে কুয়ার গভীরতা আর পানি কতটুকু উচ্চতায় তুলতেছি এটা তো সবসময় সেম হবে না, বা দুইটা কখনোই সেম জিনিস না। কুয়ার গভীরতা এক জিনিস, আর পানি কতটুকু উচ্চতায় তুলতেছি সেটা এক জিনিস। তার মানে এইচ যেটা ধরতেছি, এইচ হচ্ছে আমাদের মনে রাখবা এটা হচ্ছে পানির ভর কেন্দ্রের উলম্ব সরণ, উলম্ব সরণ। এটা অর্থাৎ পানিটা তো আর বিন্দু বস্তু না, বিস্তৃত বস্তু। তো বিস্তৃত বস্তুর ক্ষেত্রে আমরা এই ফর্মুলা যখন ব্যবহার করব, এই ভরটাকে তো আমরা বিন্দু ভর হিসেবে ধরে নিয়ে এই সূত্রটা লিখছি। তো কিন্তু পানি তো টোটাল কুয়ার পানি তো আর বিন্দু ভর না। তাহলে যতটুকু পানি উঠাবো ততটুকুরই ভর কেন্দ্র লাগবে। সম্পূর্ণ পানি উঠাচ্ছি না, তাহলে সম্পূর্ণ পানির ভর কেন্দ্র লাগবে না। যতটুকু পানি উঠাবো ততটুকুকে বিন্দু ভর হিসেবে ধরলে ও অতটুকু পানির ভর কেন্দ্রটা আমরা পাবো। তো সেই ভর কেন্দ্রের উলম্ব সরণ উপরের দিকে কতটুকু উঠতেছে সেটা হচ্ছে এইচ, আর যতটুকু পানি উঠাচ্ছি ততটুকুর ভর। তাহলে আমি ফার্স্টে গ নাম্বারের জন্য করি, ফর্মুলা এটা ইউজ করব, কিন্তু গ নাম্বার যখন করতে যাব দেখবে যে নোটেশন মানে কখনো p1 লিখতেছি, কখনো h1 লিখতেছি, কখনো t1, এগুলা এই নোটেশনগুলো এখান থেকে খেয়াল করো। মূল ফর্মুলা এটা, কিন্তু এখানে আমি সঠিক নোটেশন ব্যবহার করব। গ নাম্বার প্রশ্ন, গ নাম্বার প্রশ্নটা আরেকবার দেখে নিই। প্রথম পাম্পের দ্বারা কৃত কাজ নির্ণয় করো আর কি। তার মানে প্রথম পাম্প দিয়ে কি করছে? অর্ধেক পানি উঠাইছে প্রথম পাম্প দিয়ে। তার মানে এই অবস্থা থেকে এই অবস্থায় আনছে। তাহলে উঠাইছে কতটুকু পানি? জাস্ট এই উপরের অর্ধেক পানি উঠাইছে। তাহলে আমার এই যে ফর্মুলা হবে গ নাম্বারে আমাকে বের করতে বলছে কৃত কাজ, তাহলে W হচ্ছে mgh। তো এখন যেহেতু পরবর্তীতে আবার উচ্চতা চেঞ্জ হবে, তার মানে আমি h1 লিখলাম, এখানে m1 লিখলাম, বা আচ্ছা m আর h দিয়ে ধরি, পরে দরকার পড়লে ওই m প্রাইম, m ডাবল প্রাইম, h প্রাইম, h ডাবল প্রাইম এভাবে ধরতে পারি, যা ইচ্ছা। যখন ভিন্ন কিছু হবে তখন ভিন্ন কিছু ধরবো, আপাতত এটাই ধরি। তাহলে ভর বলতে কতটুকু পানির ভর উঠাইছি, পানির ভর তো প্রশ্নে দেওয়া নাই। কতটুকু উচ্চতায় পানি উঠাচ্ছি সে পানির উচ্চতা দেয়, তার মানে m এবং h দুইটার কোনোটাই প্রশ্ন থাকে না। তার মানে যে পানি পূর্ণ থেকে অর্ধপূর্ণ বা অর্ধপূর্ণ থেকে পানি শূন্য, এই ধরনের প্রশ্নে কুয়ার গভীরতা ব্যাসার্ধ থাকে, কিন্তু কখনোই
কতটুকু পানি উঠাচ্ছে তার ভর দেওয়া থাকে না, কত উচ্চতায় উঠাচ্ছে এই এইচ দেওয়া থাকে না, এই দুইটার কোনোটাই দেওয়া থাকে না। তোমাকে দুইটাই বুঝে নিয়ে বসাতে হবে। ফার্স্টে খেয়াল করো তোমাদের ভুলটা হয় কোথায়। তোমরা ভর বের করার জন্য তোমরা ঘনত্বের সূত্র ব্যবহার করো। বস্তুর ঘনত্ব হচ্ছে একক আয়তনের ভর, রো ইকুয়াল টু এম বাই ভি, একক হচ্ছে কেজি পার মিটার কিউব, ভরের একক কেজি, আয়তনের একক মিটার কিউব। এখান থেকে এম ইকুয়াল টু রো ভি, অর্থাৎ ঘনত্ব ইনটু আয়তন। এখানেই তোমাদের ভুলটা হয়, যে সিলিন্ডারের আয়তনের সূত্র তো হচ্ছে যে পাই আর স্কয়ার এল, অর্থাৎ ভূমির ব্যাসার্ধ, এই বৃত্তাকার তল যেটা, এই ভূমির ব্যাসার্ধ হচ্ছে পাই আর স্কয়ার, আর ক্ষেত্রফলের সাথে এবার উচ্চতা গুণ করে দিচ্ছে, এল গুণ করে দিচ্ছে, তাহলে আয়তন, ক্ষেত্রফল ইনটু ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, এটা হচ্ছে সম্পূর্ণ সিলিন্ডারের আয়তন। কিন্তু আমাদের তো সম্পূর্ণ কুয়ার পানির কথা বলে নাই, আমাকে বলছে অর্ধেক, প্রথম অর্ধেক পানি উঠাবো। এতটুকু উঠানোর কৃতকাজ, তাহলে আমাকে এতটুকু পানির ভর লাগবে, সম্পূর্ণটার ভর লাগবে না। তাহলে এতটুকু পানির ভরের জন্য কি, ভূমির ক্ষেত্রফল তো যা ছিল তাই থাকতেছে, কিন্তু উচ্চতাটা এবার 15 মিটার না হয় তার অর্ধেক, অর্থাৎ 7.5 মিটার। তার মানে আমার এখানে হিসাবটা হবে এম এর জায়গায় লিখবো রো ইনটু পাই আর স্কয়ার ইনটু এল বাই 2, অর্থাৎ সম্পূর্ণটা না। তাহলে প্রথম অর্ধেক পানি উঠাতে কৃত কাজ, তাহলে উপরে প্রয়োজন লিখে নিবা যে উপরের বা কুয়ার উপরের অংশের অর্ধেক পানি উঠাতে কৃত কাজ। আমি বাংলা জায়গা নাই দেখে লিখলাম না, তোমরা প্রয়োজন লিখে নিবা, যেহেতু পরীক্ষার হলে একটু ডিটেলস লিখলে ভালো, টিচাররা খুশি হয়, মার্ক বেশি দেয়, মানে বা ভুল হলেও মার্ক কম কাটে, এবং প্রেজেন্টেশন ভালো থাকতে হবে অবশ্যই। তাহলে এরকম লিখে নিবা যে গ নম্বরে, তাহলে কুয়ার উপরের অর্ধেক পানি তোলার জন্য কৃতকাজ বা তোলার ক্ষেত্রে কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল টু এম জিএইচ। এম বলতে কি, পানির ঘনত্ব ইনটু যতটুকু পানি উঠাচ্ছি তার আয়তন। ঘনত্ব, পানির ঘনত্ব আমাদের মুখস্থ, পানির ঘনত্ব হচ্ছে আমাদের কত, 1000 কেজি পার মিটার কিউব, এটা মুখস্থ থাকতে হয়, 1000 কেজি পার মিটার কিউব পানির ঘনত্ব, এটা আমাদের মুখস্থ। প্রশ্নে আর দেওয়া আছে, এল দেওয়া আছে, অর্ধেক পানি এর জন্য অর্ধেক উচ্চতা, আর এইচ এখানে হচ্ছে, এইচটি হচ্ছে মূলত বোঝার ব্যাপার। খেয়াল করে দেখো, এতটুকু পানির ভর কেন্দ্র কোথায়, এতটুকু পানি তো উঠাচ্ছি, সম্পূর্ণ পানি তো না, তো যতটুকু পানি উঠাবো তার ভর কেন্দ্রতা থাকবে। তাহলে দেখো উচ্চতা বরাবর তো পুরোপুরি প্রতিসম, একটু কম বেশি, কোথাও চওড়া কোথাও চিকন, এরকম তো না। তাহলে উচ্চতা বরাবর যখন প্রতিসম থাকে তখন ভর কেন্দ্র বের করা খুবই সহজ, ঠিক উচ্চতার ঠিক হাফে এই জায়গায় থাকবে ভর কেন্দ্র। তাহলে আমি সম্পূর্ণ পানিকে, এই অর্ধেক পানিটুকুকে যদি আমি বিন্দু ভর হিসেবে ধরি, বিন্দু ভর মানে এখানে আছে, তাহলে বিন্দু ভরটা কতটুকু উঠতেছে, মোটর পর্যন্ত উঠবে, মোটর পর্যন্ত উঠলে তাহলে এই উচ্চতাটা কি, এই 7.5 মিটারের হাফ, তার মানে এখানে আসবে টোটাল এল এর অর্ধেক, তারও অর্ধেক, তার মানে এটা হচ্ছে এল বাই 4, এই পরিমাণ। আবার খেয়াল করো, এই অর্ধেক পানি উঠাচ্ছি, তাহলে আয়তন এই অর্ধেকের, আর এতটুকু পানির ভর কেন্দ্র কোথায়, এতটুকু উচ্চতার হাফে, কারণ মোটর থেকে শুরু করে এই ভর কেন্দ্র পর্যন্ত, মোটরের সমান্তরাল রেখা থেকে শুরু করে এই বিন্দু পর্যন্ত, এই দূরত্বটা হচ্ছে ভর কেন্দ্রের উলম্ব সরণ। তাহলে এটা হচ্ছে টোটাল 15 মিটারের 4 ভাগের 1 ভাগ, এই জন্য এল বাই 4 এইভাবে লিখলে হয়। তাহলে এখন তুমি মান বসাই দাও, 1000 ইনটু পাই, পায়ের মান ক্যালকুলেটর বসানো যাবে, আর হচ্ছে 1 স্কয়ার, এল হচ্ছে আমাদের 15 মিটার, 15 বাই 2 ইনটু 15 বাই 4। এটা হিসাব করলে যা আসে, আমি আর করলাম না, তোমরা হিসাব করে দেখে নিও, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের গ নাম্বার উত্তর, যে প্রথম পাম্প দিয়া অর্ধেক পানি ওঠাতে জাস্ট কৃত কাজ বের করতে বলছে, কোনো ক্ষমতা টমতা কিছু বলে নাই, জাস্ট বলছে কৃত কাজ। একটু তুলে নাও খাতার মধ্যে। আমি গ নাম্বার প্রশ্নটা এবার আরেকবার দেখি, যে প্রথম পাম্পের দ্বারা কৃত কাজ আমরা বের করে ফেললাম। পাম্প দুটি দ্বারা পানি তুলতে সময় একই লাগবে কি, গাণিতিক বিশ্লেষণ করো। ওকে, তাহলে আমি গ নাম্বার মুছে দিয়ে ঘ নাম্বার করি। তাহলে এই ক্ষেত্রে কি, প্রথম পাম্পের ক্ষেত্রে সময়, দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে সময়, দুইটা আলাদা আলাদা সময়। তাহলে আমি লিখব ঘ নাম্বার, প্রথম পাম্পের ক্ষেত্রে সময় T1 হলে
যে এই সূত্র থেকে দেখো টি বের করার জন্য কি পি সমান যেহেতু mgh/t, টি কে পি এর জায়গায় নিয়ে যাব, পি আর পি কে টি এর জায়গায় ইন্টারচেঞ্জ করব। তার মানে আমি যদি লিখি t1 সমান তাহলে হবে m1gh1/p1। সবগুলো 1 1 লিখলাম আর কি, যে প্রথম পাম্পের ক্ষেত্রে সব 1 দিয়ে হিসাব করলাম, আর দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে পাশে লিখলাম। দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে T2 সমান তাহলে m2gh2/p2, তো এখানে যদিও P1 = P2 = দুইটাই 6 হর্স পাওয়ার, মানে 6 × 746, ওই 6 × 746 যেটা লেখা আছে। এইখানে খেয়াল করো, প্রথম পাম্পের ক্ষেত্রে বের করা তোমাদের জন্য সহজ, কারণ তোমরা তো অলরেডি হিসাব করে ফেলছো যে প্রথম পাম্পের ক্ষেত্রে উপরের অর্ধেক পানি, তাহলে অর্ধেক পানির আয়তন, তার মানে অর্ধেক আয়তন মানে ইজিলি বসাইতে পারবো রো ইনটু পাই আর স্কয়ার L/2, অর্ধেক পানি ইনটু 9 আচ্ছা, আগের প্রশ্নে তো জি এর মান 9.8 বসাতে বোধহয় ভুল করে ফেলছি, খেয়াল নাই। গ নাম্বার একটু খেয়াল করো, যে ওই আমি যখন ফর্মুলা লিখছিলাম ওখানে পি বের করছি আমার w = mgh, তাহলে রো ইনটু পাই আর স্কয়ার L/2 ইনটু জি টা লিখতে বোধহয় ভুলে গেছিলাম, তো জি এর ভ্যালুটা তোমরা একটু হিসাব করে নিও। আমি ক্যালকুলেশন করি নাই তো এইজন্য হয়তো এটা মিস্টেক হয়ে গেছে। জি এর ভ্যালুটা মানে এম আর এইচ লিখছি, মাঝখানে জি টা লিখতে ভুলে গেছি, একটু খেয়াল রাখো। তাহলে এখানে জি আছে, মানে অভিকর্ষীয় ত্বরণ 9.8, জি এর ভ্যালু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর H1 তো অলরেডি আমরা আগের বার বের করছি, উপরের অর্ধেক তোলার জন্য, তাহলে ভরকেন্দ্রের সরণ হচ্ছে এটা হচ্ছে L/4। তো এই মানগুলো এবার বসায় দাও, জাস্ট এখানে যা যা আছে বসায় দিলেই হবে। আগেরটার মতো এটা সহজ। নিচে আছে হচ্ছে P1, নিচে আছে হচ্ছে P1 P2 ওই যে 6 × 746। তো এই জিনিসগুলোর মানগুলো যে রো 1000, আর এর ভ্যালু 1, L এর ভ্যালু 15, G 9.8, L 15, P1 হচ্ছে 6 × 746। বসাইলে যে অ্যানসার আসবে এটা তোমরা একটু বের করে নিবা কষ্ট করে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্রের সময়। সবগুলো যদি এস এককে বসাও তাহলে এখানে পাবা সেকেন্ড এককে, এখানে সেকেন্ড এককে। সেকেন্ড এককে পাওয়ার পর তোমার যদি মনে অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে 60 দিয়ে ভাগ করলে তুমি পেয়ে যাবা মিনিট। আর যদি না তোমার ঘন্টায় দরকার হলে 3600 দিয়ে ভাগ করবা, কারণ 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তো যখন 3600 দিয়ে ভাগ করবা সেকেন্ড হয়ে যাবে আওয়ার, আর শুধু 60 দিয়ে ভাগ করলে হয়ে যাবে কি মিনিট। তো এটা ডিপেন্ড করবে তোমরা কি সেকেন্ডে রাখতে চাচ্ছ নাকি ঘন্টায় রাখতে চাচ্ছ না মিনিট। আমি হলে করতাম কি, আমি তো যেহেতু ফাঁকিবাজ, আমি অ্যানসার সেকেন্ডে পাইছি, আমি সেকেন্ডে রেখে দিব। কেন আমি আবার মিনিট ঘন্টায় কষ্ট করে নিতে যাব? আমাকে তো বলে নাই যে সেকেন্ডে বের করতে না মিনিটে বের করতে। যদি এরকম বলতো যে কত মিনিট বেশি লাগবে একটার চেয়ে আরেকটা, কত মিনিট, তাহলে আমি মিনিটে বের করতাম। ওরকম কিছু বলে না যে সময় কি একই লাগবে না ভিন্ন লাগবে, এরকম জানতে চাইছে, তাহলে আমি সেকেন্ড একটা বেশি সেকেন্ড আর একটা কম সেকেন্ড পাবো, এই আর কি হিসাব। তো এবার T2, এটা গুরুত্বপূর্ণ। এটা বের করতে গেলে তোমরা অ্যাকচুয়ালি ক্লিয়ার হয়ে যাবে যে গড় উচ্চতার ঝামেলা কি হয়। সেকেন্ড ক্ষেত্রে এইখানে আমি মোটর বসাচ্ছি, মোটর ওই একই জায়গাতেই, পাইপ একবার নিচ পর্যন্ত থাকবে। কিন্তু খেয়াল করে দেখো এইবার ঝামেলা কি হবে, ভর বলতে কি নিচের অর্ধেক পানির ভর, তো উপরের অর্ধেক পানির ভর যা নিচের অর্ধেক পানির ভর, তো অর্ধেক যেহেতু উপরের অর্ধেক যা কথা নিচের অর্ধেক তো একই কথা, দুই অর্ধেক মানে তো দুই অর্ধেকই সমান সমান, যার কারণে ভরের কোনো চেঞ্জ হচ্ছে না এই প্রশ্নে। ভর এখানে যা ওখানেও তা, তাহলে এই যে নিচের এতটুকুর হিসাবটা এলে রো ইনটু পাই আর স্কয়ার L/2, এটা নিয়ে আমাদের ঝামেলা নাই। জি 9.8 এটা বসাবো। কিন্তু H2 মানে কি, তার মানে এই নিচের অর্ধেক পানির ভর কেন্দ্রের উলম্ব সরণ। তাহলে এতটুকু পানির ভর কেন্দ্র কোথায়, যেহেতু এতটুকুই পানি, তাহলে এতটুকু পানি পুরোটুকু তুলতেছি, তাহলে যতটুকু পানি উঠাবো ততটুকুর ভর কেন্দ্র, তাহলে এই পানিটুকুর ভর কেন্দ্র কোথায়, এই এতটুকুর হাফে। আমাদের টোটালটা ছিল 15 মিটার, তার ভিতরে দেখো উপরে খালি আছে আগে থেকে কত, 15 মানে L/2 ধরলাম, কত L/2, আর
এইটা হচ্ছে বাকি অর্ধেকের অর্ধেক, তার মানে এতটুকু হচ্ছে l/4, তার মানে l/2 প্লাস l/4। তুমি যদি মুখোমুখি হিসাব করো তাহলে 7.5 আর 7.5 মানে 15 অর্ধেক, তো এটা হচ্ছে 15/2, এটা হচ্ছে 15/4, যা হয় আর কি এটা হিসাব করলে। তার মানে 15 অর্ধেক হচ্ছে 7.5, 7.5 অর্ধেক হচ্ছে কত 3.75, তাহলে 7.5 আর 3.75 এই দুটো যোগ করলে যা হয় এই আর কি হিসাব। তো এই এতটুকু, এই টোটাল এইটুকু হচ্ছে আমার ভরকেন্দ্র উলম্ব সরণ। তাহলে এই জায়গায় আমি লিখবো তাহলে l/2 প্লাস l/4, অথবা একবার ওই তুমি মুখে মুখে ক্যালকুলেটর হিসাব করে বসে দিতে পারো। আর নিচে যেহেতু একই ক্ষমতার ব্যবহার করতেছি P2, ওটা তো ওই যে 746, 6 × 746, তাহলে দেখো এখানে কি কি তোমার জানা আছে বা অজানা আছে। রো 1000 কেজি পার মিটার কিউব জানো, ব্যাসার্ধ দেয়া আছে 1 মিটার, এল দেয়া আছে 15 মিটার, অর্ধেক আয়তনে l/2, এই জন্য জি অভিকর্ষীয় ত্বরণ। আর ভরকেন্দ্র উলম্ব সরণ কি, প্রথম ক্ষেত্রে উপরের পানিটুকুর ভরকেন্দ্র ছিল এইখানে, জানে এই জন্য এই সরণটুকু এতটুকু, কিন্তু নিচের অর্ধেকের ক্ষেত্রে ভরকেন্দ্র তো এইখান থেকে, তাহলে এইখান থেকে মোটরের লেভেল পর্যন্ত এবার মোট দূরত্ব কত, খালি অংশ পুরোটাই যোগ হচ্ছে, আর যতটুকু উঠাচ্ছ তার হাফ। এই জন্য দেখো খালি অংশ ছিল উপরের l/2 প্লাস যতটুকু উঠাচ্ছি তার হাফ কি l/4 এর সমান, যে l/4 এর সমান, এটা যোগ করে দিচ্ছি। এবার এই মানগুলো সব বসালে তুমি প্রত্যেকটা মানই জানো, P2 মান এই বসালে দ্বিতীয় পাম্পের সমান পেয়ে যাবে। পাবো কি সেকেন্ড এককে যদি সব এসে এককে বসে, 60 দিয়ে ভাগ করে মিনিট, 3600 দিয়ে ভাগ করে ঘন্টা। তাহলে আমাদের দেখি প্রশ্নে কি চাইছে। পানি তুলতে একই সময় লাগবে কি, দেখে বোঝা যাচ্ছে একই সময় লাগবে না, অ্যান্সার ভিন্ন আসবে। কারণ এইখানের পানির ভরকেন্দ্রের সরণ আর এইখানের সরণ তো একই আসে নাই, তাহলে এইখানের সরণটা বেশি, যার কারণে এটার অ্যান্সার বেশি হবে, অর্থাৎ দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে বেশি সময় আসবে, অর্থাৎ T2 যেটা পাবো আমরা, এই T2 অর্থাৎ পাবো হচ্ছে ফাইনাল অ্যান্সার কি T2 is greater than T1, এই হচ্ছে অ্যান্সার। দেখো সবাই বুঝতে পারছো কিনা, যতটুকু পানি মানে ভরের ঝামেলা এবং ভরকেন্দ্রের উলম্ব সরণ, এই দুই জায়গায় ঝামেলা। যতটুকু পানি উঠাবো ঠিক ততটুকুই ভর ব্যবহার করা লাগবে, অর্ধেক হলে অর্ধেক ভর, 1/3 ভর হলে 1/3 ভর, সম্পূর্ণ ভর হলে সম্পূর্ণ ভর। আর যতটুকু পানি উঠাবো ঠিক ততটুকুর ভরকেন্দ্র কোথায়, সে ভরকেন্দ্র থেকে, ভরকেন্দ্র কি যতটুকু পানি উঠাচ্ছি তার হাফে, যতটুকু পানি উঠাচ্ছি তার হাফে, ওখান থেকে মোটরের লেভেল পর্যন্ত দূরত্বটাই হচ্ছে ভরকেন্দ্র উলম্ব সরণ। এই তোমাদের যখন এমসিকিউ করাবো তখন আমি শর্টকাট দেখাবো, যে খালি অংশ যতটুকু আছে সেটা পুরোটা যোগ হবে, যতটুকু খালি করতেছি তার হাফ যোগ হবে। এই জিনিসটা মাথায় রাখলে, মানে মুখে মুখে রাখলেই ওই এমসিকিউ তো দ্রুত করতে পারবা। খালি অংশ পুরোটা যোগ হয়, যতটুকু খালি করতেছি তার পুরোটা যোগ হয়, মানে তার হাফ যোগ হয়, তাহলেই হয়ে গেল আর কি। আমার আর ক্যালকুলেশন করা লাগবে না, তোমরা একটু কষ্ট করে ক্যালকুলেশন করে নিবা। যেহেতু টেস্ট পেপার সলভ, এখন তোমাদের ক্যালকুলেশন করানোর মতো সময় আমি দিতে পারবো না, তোমরা একটু কষ্ট করে নিবা, ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের মোটামুটি ক্লাস। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023-এর, মানে আমার যে প্রশ্নটা ছিল এটা 3 নাম্বার প্রশ্ন, তোমরা একটু দেখো যাদের কাছে টেস্ট পেপার আছে, যদি কোনো ভুল ত্রুটি থাকে, বিশেষ করে গ নাম্বারে আমি এই যে জি লিখতে মিস করে ফেলছিলাম, ওই জিটা অবশ্যই লিখবা, ঠিক আছে? ওটা ঠিক লিখলে আর কোনো সমস্যা নেই। তো এই গেল আমাদের তাহলে মোটামুটি ক্লাস। নেক্সট ক্লাসে ঢাকা বোর্ডের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আলোচনা করার চেষ্টা করব। মানে আমার টার্গেট থাকবে এরকম যে কুমিল্লা বোর্ড 2023-এ যেটা এসে পড়ছে যে টপিক থেকে, 24-এ একই প্রশ্ন বা একই টপিক থেকে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা কিছুটা কম, তাহলে আমি ওই টপিকগুলো কিছুটা অ্যাভয়েড করার চেষ্টা করব। কিন্তু যদি মোস্ট ইম্পর্টেন্ট টপিক হয়ে যায়, যে সেম কোশ্চেন না আসলে একটু ঘুরে আসতে পারে, ওরকম যদি আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট, তাহলে ওরকম প্রশ্ন আমি তোমাদের সলভ করার চেষ্টা করব। ওকে, তাহলে ভালো থেকে সবাই, এবং ক্লাসগুলো অবশ্যই করবো, ওকে? মিস দিবা না। আল্লাহ হাফেজ।